ডক্টর খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন। ৪০ বছর পর বাংলাদেশের এই সম্মাননা। বলা হচ্ছে যে সম্ভবত তাকে এখন তিনি যে মন্ত্রিত্বের যে জায়গাটিতে আছে সম্ভবত সেটি তাকে ত্যাগ করতে হবে, অথবা আরেকটা কথা এদিক থেকে হচ্ছে যে তিনি হয়তো বা 1 বছরের ছুটি নিতে পারেন। নানা কারণে তিনি বিতর্কিত, নানা কারণে তাকে নিয়ে আপনাদেরও নানা ধরনের প্রশ্ন থাকে। সব মিলে এই বিষয়টি নিয়ে আপনার অনুভূতিটা জানতে চাইব। এটা তো সাধারণ পরিষদের সভাপতিত্বটা তো বাংলাদেশ পেয়েছে, মানে এটা তো রাষ্ট্র পায়। এদিক থেকে অবশ্যই এটা আমাদের অর্জন, এবং সেই জন্য আমরা বাংলাদেশী হিসেবে আনন্দিত যে আমাদের এই সাধারণ পরিষদে যেহেতু আমরা এখন সভাপতি, এটাকে কাজে লাগিয়ে আমাদের যে কূটনৈতিক নানা ধরনের তৎপরতা এবং সারা পৃথিবীর কাছে বাংলাদেশের ভ্যালুটাকে আরও বাড়ানোর ক্ষেত্রে এটা যদি কাজে আসে অবশ্যই এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু এর পাশাপাশি যেটা আপনি বললেন যে খলিলুর রহমান সাহেব তিনি পররাষ্ট্রমন্ত্রী, এবং শোনা যাচ্ছে যে তিনি 1 বছরের ছুটি নেবেন। আর এই সাধারণ পরিষদ যেহেতু সবসময় বসে না, তিনি কিন্তু মানে আপনি যখন ভোট চাচ্ছেন বিভিন্ন রাষ্ট্রের, 99টা রাষ্ট্রে ভোট পেয়েছেন, তখন বিভিন্ন আরও তারা যারা প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র ছিল, বিশেষত সাইপ্রাস, তারাও কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে। মানে এটা নির্বাচনী প্রতিশ্রুতির মতোই। আপনি কী করবেন আপনি যদি সভাপতি হন, তখন কিন্তু আমরা দেখেছি খলিলুর রহমান সাহেবের একটা প্রধান প্রতিশ্রুতি হচ্ছে তিনি আবাসিক সভাপতি হিসেবে থাকবেন, অর্থাৎ সার্বক্ষণিক থাকবেন তিনি আগামী এই অধিবেশন যতদিন চলবে। এর মানে হচ্ছে তাকে কিন্তু আমরা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশে পাবো না। এটা হচ্ছে একটা দিক। ফলে তার উচিত, এবং বাংলাদেশ সরকারের এটা সিদ্ধান্ত নেওয়া উচিত যে এই পদটা তাকে ছেড়ে দেওয়া উচিত। পরবর্তীতে তিনি যখন অধিবেশনটা শেষ হবে, তাকে যদি বাংলাদেশ সরকারের মনে হয় যে তিনি অবিসংবাদিত, তাকে ছাড়া হবে না, অবিচ্ছেদ্য, তখন আবার আপনি তাকে নিয়োগ দিতে পারবেন। এটা নিয়ে তো কোনো সমস্যা নেই, এই ক্ষমতা তো সবসময় সরকারের কাছে আছে। কিন্তু এখন তাকে ছুটি দেওয়ার মানে হচ্ছে তিনি এখানেও একজন পেইড মন্ত্রী, আবার তিনি ওটাও কিন্তু তার একটা পেইড জব। এবং আপনি জানেন যে বিভিন্ন পেইড নাও হতে পারে, না পেইড জবই, এবং আপনার পেইড তো জব, বাট মন্ত্রী পেইড নাও হতে পারে। কিন্তু আপনি তো মন্ত্রী থাকবেন। হ্যাঁ, আপনি যদি দেখবেন যে আমাদের যখন বিভিন্ন এই যে ডিজি বলতে চাচ্ছেন গুরুত্বপূর্ণ দুটো পদ একসাথে তিনি ধারণ করছেন। আপনি যদি দেখবেন যে আমাদের যে অধিদপ্তরের ডিজি কিংবা নিয়োগ দেওয়ার সময় প্রজ্ঞাপনে একটা কথা থাকে যে অন্য কোনো প্রতিষ্ঠানে কিংবা অন্য কোনো লাভজনক পদে আপনি থাকতে পারবেন না, এই শর্তে আপনাকে আগামী অতদিনের জন্য নিয়োগ দেওয়া হলো। তো এখানে তো লাভজনক পদ মানে কি? লাভজনক পদ একটা হচ্ছে অর্থনৈতিক দিক থেকে, মানে আপনি পেইড হচ্ছে না, আরেকটা হচ্ছে এটা তো একটা নির্বাহী কর্তৃত্ব আছে, মন্ত্রী হিসেবে আপনার একটা নির্বাহী কর্তৃত্ব আছে, ওইটাও একটা নির্বাহী পদ। তো একই সাথে 2 নির্বাহী পদে থাকা যায় না বা থাকা উচিত না। মানে এটা যদি আপনি কোনো আইনের ফাঁক ফকর দেখিয়ে হয়তো দেখিয়ে ফেলতে পারবেন যে এটাতে কোনো আইনি সমস্যা নাই, কিন্তু এটা একটা নৈতিকতার প্রশ্ন আছে যে আমরা আমাদের একজন পররাষ্ট্রমন্ত্রী আগামী 1 বছরের জন্য বা যতদিন ওই অধিবেশন চলবে তাকে আমরা আসলে পাবো না, কারণ তিনি তো ওখানে আবাসিক থাকবেন, এটা তার নির্বাচনী কমিটমেন্ট। এবং তিনি বাংলাদেশের হয়ে ফাংশন করতে পারছেন না। তাহলে আপনি এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, এটা তো অপেক্ষাকৃত যে সকল মন্ত্রণালয় সবসময় সার্বক্ষণিকভাবে সবচেয়ে বেশি সক্রিয় থাকতে হয়, এর মধ্যে পররাষ্ট্র, স্বরাষ্ট্র, আইন মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, এগুলো হচ্ছে, বা জনপ্রশাসন মন্ত্রণালয়, এগুলো হচ্ছে একটা সরকারের টপ টায়ারের যে মন্ত্রণালয়গুলো তার মধ্যে থাকে। এবং পররাষ্ট্র তো অবশ্যই আপনাকে আমাদের মতো দেশে সার্বক্ষণিকভাবে এটাতে কত ধরনের জটিলতা সৃষ্টি হয়, সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ। এই কারণে তার উচিত, এবং বাংলাদেশের জন্য তিনি কিন্তু ওই সভাপতি থেকেও বাংলাদেশকে সার্ভ করতে পারবে নানাভাবে, যেহেতু সরকারের সাথে তার যোগাযোগটা আসলে থাকবে। কিন্তু এই নৈতিক প্রশ্ন যেহেতু উঠেছে বা আরও উঠবে, ফলে তাকে আসলে অব্যাহতি দেওয়া উচিত সরকারের, বা তার নিজেরই পদত্যাগপত্র জমা দেওয়া উচিত, এবং পরবর্তীতে আপনি আবার দায়িত্ব শেষে তাকে যদি মনে করেন যে তাকে আপনি আনবেন, সেটা আনতে কিন্তু কোনো বাধা নেই।